সারাদিন ভর্তি করে দেয় ওর সাথে কোনো কিছুই না বুঝলি রেজার ওই গলার দিয়ে সারাদিন কিছুই না চালু করে কাউন্টার চালু করে আজকে কিন্তু শেষ রজনী কি দেখেন আপনারা এই কাজটা 4 দিন আগে কাজটা হয়েছে এই জনগণে এইগুলো দিয়ে যাচ্ছে ভাই আপনারা যারা সরকারি লোক যারা বড় বড় নেতা আছেন তারা চলে রেসি গাড়িতে আমরা যারা সাধারণ জনগণ আছি আমাকে ব্যানও জোটে না আমাদের এই ভোগান্তি এই হচ্ছে রাস্তা দেন কাদা পানি সহ রাস্তা ভাই এদের আমরা দ্রুত এই কন্ট্রাক্টরের বিচার চাই দ্রুত আইনের আওতায় আইনের বিচার করা হোক এই হচ্ছে রাস্তা এ করেছে জামাতের কন্ট্রাক্টর হলো জামাতের কন্ট্রাক্টর এই দেখেন জামাতের কন্ট্রাক্টর আমরা যারা এসি গাড়িতে চলে তারা বলতে সরকারি লোক রাস্তা আমরা আমরা এই ব্যানে মাইক করে চলছি আমরা ব্যানে চলতে হয় দীর্ঘদিন ধরে এই রাস্তা বাজার আছে আর 5 বছরের বাজেট আসবে না আমাদের এই 5 বছর ধরে হুয়াতে হবে এই দেখেন এই হচ্ছে রাস্তা করেছে এই হচ্ছে অবস্থা রাস্তা এই হচ্ছে এই পুরন রাস্তা ভালো আছে এই হচ্ছে রাস্তা এক সপ্তাহ কিছু কাজ করি এই রাস্তা করেছি এক সপ্তাহ হইছে আর এই রাস্তার কাজ শুরু হয়েছে আরো 3 মাস আগে 3 মাস ভোগান্তি আছে আরো 3 মাস আগে ভোগান্তি আছে আর এক সপ্তাহ আগে কাজ এই হচ্ছে রাস্তার অবস্থা এই হচ্ছে রাস্তা করে গেছে টোটাল সব খুলে দেন অবস্থা খালি খালি কত টাকা দিছে কন্ট্রাক্টর হচ্ছে অবস্থা খালি খালি রাস্তা আগে নামে একটু ভিডিও করে মন্ত্রীকে পাঠাই একটু দাঁড়াও রাস্তা দিছে এই রাস্তা অটোমেটিক এক সপ্তাহ আগে রাস্তা করেছে গেছে অটোমেটিক নাই কত পরশু দিন দিছে এটা না ওই 100 না 300 ফুট মূর্তি বানাক আমি মুসলমান আমার কি আইলো গেল আমি তো ওটার দিকে তাকাই না আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব রাম মন্দির চাই না মালাউন্ডা দেশ ছেড়ে চলে যাও হিন্দুরা চলে যাও মিছিল করতেছে তাদের পোশাকটা দেখলেই বুঝি আমি তারা কারা সেই পোশাকি লোকজনের সংখ্যা এখন বেড়ে গেছে এমন বাড়ছে যে তারা পৃথিবীর কোনো সভ্যতা সংস্কৃতি কোনো কিছু শুনতে চায় না কোনো কথা শুনতে চায় না ধর্মকে নিয়ে শুধু ব্যবসা করতে চায় তারা হলো ধর্ম ব্যবসায়ী সেই সব লোকজন আজকে ওখানে যাচ্ছে মারামারি করছে আমি সরকারকে বলবো স্বরাষ্ট্রমন্ত্রী আছেন যদি মনে করেন মন্দির ওখানে করা ঠিক না বা রাম মূর্তি করা ঠিক না বন্ধ করে দেন একদম কঠিনভাবে যে না এই দেশে কোনো মন্দির টন্দির বা মূর্তি করা যাবে না কিন্তু আমি মনে করি ওই 100 না 300 ফুট মূর্তি বানাক আমি মুসলমান আমার কি আইলো গেল আমি তো ওটার দিকে তাকাই না আমি প্রয়োজনে 25 তলা মসজিদ করব অসুবিধা কি ওর মন্দিরে নামাজ করবে পূজা করবে আমি আমার মসজিদে নামাজ পড়বো অসুবিধা কি যারা এই মন্দির বাইরে রাস্তায় প্রতিষ্ঠা করছে বা করার চেষ্টা করছে তারা আসলে তাদের ভিতরে ষড়যন্ত্র আছে তারা দেশের বিরুদ্ধে কোনো কাজ করছে তারা ভারতের কোনো এজেন্ট হয়ে কাজ করছে গাইবান্ধায় রাম মূর্তি রাম আমাদের আরাধ্য দেবতা আমরা রামকে শ্রদ্ধা করি আমরা রামের ভক্ত এটা অস্বীকার করি না বাংলাদেশে হাজার হাজার মন্দির আছে হাজার হাজার মন্দির সুন্দরভাবে চলতেছে আজকে পলাশবাড়ির গাইবান্ধায় এত 81 ফুট উঁচু রাম মূর্তি করতে হবে এটার কারণটা কি আর মন্দির ঠিক আছে 81 ফুট না তুমি 100 ফুট করো মন্দির থাকার নিয়ম হলো যে কোনো আচ্ছাদন অর্থাৎ ঘরের ভিতরে মন্দির কোনোদিন বাইরে কোনো দেবতা কোনোদিন বাইরে প্রতিষ্ঠিত হয় না আপনারা জেনে রাখেন এটা হিন্দু শাস্ত্রের ধর্মের বিধান যারা এই মন্দির বাইরে রাস্তায় প্রতিষ্ঠা করছে বা করার চেষ্টা করছে তারা আসলে তাদের ভিতরে ষড়যন্ত্র আছে তারা দেশের বিরুদ্ধে কোনো কাজ করছে তারা ভারতের কোনো এজেন্ট হয়ে কাজ করছে আমরা দেবতা আমাদের দেবতা অবশ্যই নির্মিত হবে সেটা থাকতে হবে ঘরের ভিতরে ওই হরিদাস বাবুকে আমি বলতে চাই আপনি কেন বিশাল একটা ঘর তৈরি করলেন না সেটার ভিতরে কেন মূর্তি তৈরি করলেন না তাহলে তো এই বিতর্কের সৃষ্টি হতো না আপনি কেন সেটা করলেন না এবং সেখানে যে সমস্ত ঘটনা ঘটেছে কিছু হলেই এই ঘটনা সেই ঘটনা আচ্ছা গাইবান্ধার পলাশবাড়িতে এত ঘটনা ঘটে বাংলাদেশে কি আর কোনো জায়গা নেই সেগুলো কেন হয় না
আমি আর একটু কথা আপনাদেরকে বলতেছি, আপনি যখন ধর্মের বিষয়ে জানতে চেয়েছেন, আমাদের মধ্যে আছে ইসকন। ইসকন সনাতন ধর্ম বিরোধী একটি সংগঠন। ইসকনের কর্মকাণ্ড সম্পূর্ণ ধর্মবিরোধী। আমরা এই ইসকনের এই সমস্ত অধার্মিক কর্মকাণ্ড বন্ধ করার অনুরোধ জানাচ্ছি, নতুবা আমরাও ইসকনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে এবং কোনের জন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার সম্পূর্ণ দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই। আর আমরা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান যারাই আছি, আমরা সমতাভাবে সুন্দরভাবে বসবাস করতে চাই। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমাদের মধ্যে যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে, সেটা আমরা আলাপ আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করব, এটাই আমাদের প্রত্যাশা। জি মহোদয়, তপন রয় নামে একজন কুলঙ্গার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেজন্মা বলে, তার বেজন্মা বলে আমাদেরকে তার বেজন্মার সন্তান হিসেবে আখ্যায়িত করে সে হুমকি দিয়েছে রাম মন্দির সেই জায়গায় আপনার পলাশবাড়ি গোবিন্দগঞ্জে হবে, সে এই ধরনের একটা হুমকি দিয়েছে। আমরা 24 ঘন্টার মধ্যে এই তপন রায়কে গ্রেপ্তার করে আমরা দেখতে চাচ্ছি। 24 ঘন্টার মধ্যে এই তপন রায়কে গ্রেপ্তার করবেন, না হলে রংপুরে আগুন লাগিয়ে দিব। রংপুরে আমরা আগুন লাগিয়ে দিব। এই তপন রায়কে আপনার গ্রেপ্তার করতে হবে। সে কিভাবে এভাবে আমাদের নবীকে অপমান করে, তাকে গ্রেপ্তার করতে হবে। আসসালামু আলাইকুম। অতিরিক্ত লোডশেডিং এর কারণে মৌচাকবাসী একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে মৌচাক পল্লী বিদ্যুৎ সমিতি অফিসে সবাই ঘেরাও করেছে। আপনারা দেখতে পাচ্ছেন মৌচাকবাসী। হ্যাঁ, আরেকটা কথা, বিদ্যুৎ বিলের যে সমস্যা হয়, আমি আমার বলি এই অফিসে এই দোতলায় বিদ্যুৎ বিল চলে হয় না, আর কোনো জায়গায় চলে হয় না। যদি আপনার বিদ্যুৎ বিলের সমস্যা হয়, আমি দোতলার এই জন্য বলছি, যদি কোনোদিন আমার কাছে আসে, আমি সমাধান মাধ্যমে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে সারাদিনে প্রায় 20 থেকে 25 বার কারেন্ট যাচ্ছে আসতেছে, মানে 24 ঘন্টার মধ্যে মাত্র 5-6 ঘন্টা কারেন্ট থাকতেছে, এটা নিয়ে আপনার এগুলো তো বলার মতো তো কোনো ভাষাই নেই। এখন কি করবো, পোলাপান নিয়ে এখন বাসাবাড়ির মধ্যে বাসায় বাচ্চা কাচ্চারা আছে, তারা অনেক কষ্টে থাকতেছে, তাই না? আমাদের বিল তো কম নেয় না, বিল কম আসে না। এই যে পরিমাণে মনে করেন বিদ্যুৎ, মানে সারাদিনে মনে হয় যে 2 ঘন্টা বিদ্যুৎ থাকে, আর মনে করেন যে 10 ঘন্টাই নাই। তাহলে এই যে নাই, তারপরে তো বিল কম আসে না। হ্যাঁ, তাহলে বিদ্যুৎ যে হারেন থাকে না, এতে আমাদের বিল আসার কথা না। হ্যাঁ, রাইট। এই অভিযোগটা অনেকেই দিছে যে সারাদিন কোনো কারেন্ট তেমন একটা থাকে না, কিন্তু বিল কিন্তু অনেক আসে। বিল অনেক আসে। ঠিক আছে, ধন্যবাদ কাকা। জি ভাইয়া, আপনাকে দেখতে পাইলাম যে এখানে বিক্ষোভ মিছিলে আপনি অংশগ্রহণ করেছেন, তো এখানে কি হচ্ছে ভাই, কি চাচ্ছেন আপনারা? আমরা যেটা চাইতেছি, আসলে দেখেন এই বিদ্যুৎ না থাকার কারণে যারা দিনমজুর, হ্যাঁ, খেটে খায়, তারপরে পোশাক শ্রমিক যারা আছে, তারা কিন্তু সারাদিন কাজকর্ম করে রাতে কিন্তু একটা ফ্রেশ অবস্থায় কোনো ঘুমাইতে চায়। তো ওই সময় দেখা যাইতেছে কারেন্ট থাকে না, বিদ্যুৎ থাকে না। তো এটা আসলে খুবই কষ্টদায়ক। তো এটার একটা মানে লিগ্যাল সমাধান চাই। এই জন্য আজকে আমাদের এই পল্লী বিদ্যুৎ সমিতিতে আসা। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। গত 21 তারিখে আমার সাথে একটি ঘটনা ঘটে, যা অত্যন্ত অপমানজনক, খুব খারাপ। শিক্ষক হিসাবে আমার নিজেকে পরিচয় দিতেই আমাকে এখন খুব লজ্জাজনক। আমি কিভাবে কথা বলবো এটা আমি বুঝে পাচ্ছি না। এখন আমার একটাই বিচার, আর সুষ্ঠু বিচার, ছেলের বিচার চাই আমি। ছেলেকে এমন ভাবে শাস্তি দেওয়া হোক যেন সারা শিক্ষকের গায়ে হাত তোলার অপরাধ সারা বাংলাদেশ, দেশবাসী, সারা সমাজ, দুনিয়া সবাই যেন দেখে যে এর দৃষ্টান্তমূলক সাজা। সবাই যেন এই খারাপ কাজটি করার আগে একবার যেন ভাবে যে এর খারাপ প্রভাব কি হতে পারে। সরকার এখনো বন্ধ করে রেখেছে ঐতিহ্যবাহী আদ-দ্বীন হাসপাতাল। চলমান ও সেবামূলক প্রতিষ্ঠানকে জেদের বশে দিনের পর দিন তালাবদ্ধ রাখার সিদ্ধান্তে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সমাজের বিভিন্ন মহলে। বাংলাদেশে যে পরিমাণে মেডিকেল কলেজ রয়েছে, যে পরিমাণে সরকারি হসপিটাল রয়েছে,
তার তুলনায় বাংলাদেশে কিন্তু রোগীর সংখ্যা বেশি। তার মধ্যে যদি আপনি একটা হসপিটাল বা একটা মেডিকেল কলেজ বন্ধ করে দেন, এটা তো দেশের মানুষের জন্য এটা কল্যাণকর না। হঠকারী এই সিদ্ধান্তের চড়া মাশুল দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ আর মধ্যবিত্ত শ্রেণী, যাদের বড় একটি অংশ প্রতিনিয়ত ৮ দিনের সেবা নিচ্ছিলেন। আমার 2টা মেয়ে আছে, মাদ্রাসায় পড়তেছে, তাদের খরচ দিতে হয়। আমার ফ্যামিলিতে আমার বাবা আছে, সে একজন ডায়াবেটিস হার্টের রোগী, তাদের কিছু আমাকে সাপোর্ট করতে হয়। হাসপাতাল বন্ধ থাকায় কর্মহীন হাজার হাজার স্বাস্থ্যকর্মী। সংসার চলবে কিভাবে আর কোথায় পাবে নতুন চাকরি, সেই শঙ্কায় আক্রান্ত তাদের পরিবার। চাকরির টাকা দিয়ে তো ফ্যামিলি চলে, তো আমি যদি চাকরি আমার না থাকে তাহলে তো ফ্যামিলি খুবই অসহায় হয়ে যাবে। বিশিষ্টজনদের অভিমত, ভুলের জন্য আইনি ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপরও ৮ দিন বন্ধ রাখা অসৎ উদ্দেশ্য হাসিলের পরিচায়ক। অভিযোগ প্রমাণের আগেই যদি আপনি লাইসেন্স বাতিলের মতো শাস্তি দিয়ে দেন, এটা ভুল, এটা অন্যায়। আমাদের একটা ইউনাইটেড হাসপাতাল নামে একটা হাসপাতাল আছে, কোভিড এর সময় টেন্টের মতো করে মানে একটা বাইরে তাদের ব্যবস্থা করলো, সেখানে আগুন ধরে গেল। এবং আগুন ধরার পর অত্যন্ত ধনী ব্যক্তি, ইউনাইটেড তো আর গরিবরা যেতে পারে না, ওইরকম ধনী রোগীদের মধ্যে একাধিক রোগী মারা গেল। ওই হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল হয়েছিল। এই স্বাস্থ্য বিভাগে তখনও স্বাস্থ্য বিভাগ ছিল না। ওই সময় যারা স্বাস্থ্য বিভাগে চাকরি করতো সেরকম চাকরিজীবীরা এখনো স্বাস্থ্য বিভাগে কাজ করে না। বিশিষ্টজনদের দাবি, মন্ত্রীর এমন কর্মকাণ্ড গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের পরিপন্থী। আবু শাহিদ, মিডিয়া নেটওয়ার্ক, ঢাকা। ড্রাইভারকে গাড়ির ভিতরে রেখে বাহির থেকে আগুন লাগিয়ে দিয়ে চতুর্পাশে মানুষের চেহারায় যারা দেখতেছে তামাশা, এরা কি মানুষ? আজকে ব্যক্তিগত পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে আমরা আজকে আমাদের জেলার পরিচয় নিয়ে এসেছি। আমরা আজকে আমাদের আহত নিহত ভাই বোন, আমাদের মায়েদের নিয়ে কথা বলতে এসেছি। আমরা নিজেদেরকে লজ্জিত মনে করছি এই জায়গাটা থেকে, যখন এটি প্রচারিত হয় যে একটি পরিবারের যে 4 জন নিহত হয়েছে তার মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তখন আমাদের লোকাল সংবাদ মাধ্যম, আমাদের জাতীয় সংবাদ মাধ্যম উপচে পড়ে নিউজ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পরিবার নিহত। কিন্তু যখন আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং আমরা এই তথ্যটি নিশ্চিত করি যে সেই শিক্ষার্থীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, তখন আমাদের প্রশাসন, আমাদের শিক্ষার্থীদের যে প্রতিনিধি থেকে শুরু করে আমাদের সরকার, আমাদের বিরোধী দল সবাই নিশ্চুপ অবস্থানে যায়। এই জায়গা থেকে আমরা লজ্জিত বোধ করি। আমরা লজ্জিত বোধ করি এই কারণে যে একজন শিক্ষানুরাগী মা, যে বাবা ছাড়া তার সংসার চালানোর পাশাপাশি তার 4 সন্তানকে মানুষ করেছে, পড়াশোনা শেখাচ্ছে, সেই মায়ের জন্য আমরা কথা বলতে রাজি না। 3 জন মেধাবী শিক্ষার্থী যারা আর্থিক সামাজিক প্রতিকূলতা মোকাবেলা করে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছিল, তাদেরকে প্রকাশ্য দিবালোকে যখন হত্যা করা হয়, আমরা তার জন্য ভয়েস রেজ করতে পারি না। আমরা লজ্জিত আমাদের সরকার, আমরা যে প্রতিনিধি পাঠিয়েছি সেটার জন্য। আমাদের প্রশাসন আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। প্রমাণ লোপাটের যে চেষ্টা করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে স্পটে হত্যা করে, তার কোনো ব্যাখ্যা আমরা এখনো পর্যন্ত পাইনি। আমাদের লক্ষ্মীপুরের এই যে ঘটনার পেছনে মূলত মাদককে দায়ী করা হয়েছে বা সম্ভাবনা দেখা দিয়েছে, মাদকটা কিভাবে ছড়াচ্ছে, কিভাবে তারা মাদকের এই সিন্ডিকেটগুলো গড়ে তুলেছে, এগুলো নিয়ে কোনো কথা হয়নি। তাই আমরা আজকে দাঁড়িয়েছি আমাদের নিহত মায়েদের পক্ষ নিয়ে, আমাদের নিহত বোনদের পক্ষ নিয়ে, আমাদের যে নিহত ভাই নিহত হয়েছে তার পক্ষ নিয়ে। আমরা আজকে আমাদের রায়পুর ছাত্রছাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে দাঁড়িয়েছি, আমরা আজকে আমাদের লক্ষ্মীপুর ছাত্রছাত্রী কল্যাণ সমিতি থেকে দাঁড়িয়েছি। এবং আমরা নিজেদেরকে লজ্জিত বোধ করছি এটা মনে করে যে আমাদের সরকার দল আমাদেরকে ন্যূনতম ব্যাখ্যা, জবাবদিহিতা দূরে থাক, তারা আমাদেরকে আশ্বাস দিতে পারে না। আমাদের বিরোধী দল সরকারকে চাপ দিতে পারে না জবাবদিহিতা নিশ্চিত করার জন্য। আমাদের গণমাধ্যম কোনো প্রথম সারির বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোনো শিক্ষার্থীদের মরা বাঁচা নিয়ে ধারে না। আমাদের লোকাল প্রশাসন, আমাদের লোকাল গণমাধ্যম, আমাদের পাড়া প্রতিবেশী এই ভয়ে থাকে যে তার পরিবারের কখন ক্ষতি হয়ে যায়, এই কথা বলার জন্য তার না ক্ষতি হয়ে যায়। এমন দিন হয়তো আসবে যে আমাদের কবরস্থানে লাশ নেওয়ার জন্য কেউ আসবে না, যে লাশ বয়ে নেওয়ার জন্য যদি তার ফ্যামিলির কোনো ক্ষতি হয়, যদি তাকে হত্যা করা হয়, যদি তার ভাইকে বা তার বোনকে নির্যাতিত করা হয়,
হচ্ছে আজকে তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা হচ্ছে লজ্জা প্রকাশ করছি, ঘৃণা প্রকাশ করছি, সর্বোপরি আমরা হচ্ছে প্রতিবাদ জানাচ্ছি এই রাষ্ট্র কাঠামোর প্রতি, আমরা প্রতিবাদ জানাচ্ছি এই নির্যাতনের প্রতি, নিপীড়নের প্রতি, আমাদের হত্যার প্রতি। লক্ষ্মীপুর 24 বিশ্ব জুড়ে লক্ষ্মীপুর। Don't want to bargain. If you think that he is Bangladeshi, you should follow the process. You should follow the process. We cannot push up them. हमने उसको नहीं किया है तो I can We know he is not Bangladeshi, and we are clear. We are clear he is not Bangladeshi. You should ask him. we have You should ask him, and is he Bangladeshi? Yes. Bangladeshi. Yes. No, he is not Bangladeshi. Ask him. Ask him. बताइए उसको প্রথমে বলি যে মামদানি জোরে বর্তমান জোর বা আর্থকোয়েক চলছে আমেরিকাতে বা নিউ ইয়র্ক শহরে। সেকেন্ড টপিক হলো যে বাংলাদেশি দুর্নীতিবাজদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন আইন। আমি এটা এক্সপ্লেইন করব এটা কিভাবে বাংলাদেশি দুর্নীতিবাজদের জন্য। থ্যাংক ইউ সো মাচ ইসরাফিল। আমি এটা আলোচনা করবো আপনাদের সাথে। সেকেন্ড থিং হলো আমাদের সিলেটের জেলা প্রশাসক সারু আলম অলরেডি ঢাকাতে এসে গেছেন। নতুন ডিসি মহোদয়া পিঙ্কি সাহা, উনি বর্তমানে সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক। প্রশ্ন হলো যে সিলেটিটা পিঙ্কি সাহাদেরকে ডিজার্ভ করে, সারু আলমদেরকে ডিজার্ভ করে না, এটা বলতে পারেন আপনি, এবং এটার সাথে আমি সামওয়াট এগ্রি করি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু লাইভ। যারা জয়েন করলেন ধন্যবাদ আপনাদেরকে। বলে রাখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার কংগ্রেসে নতুন একটা আইন পাশ করেছেন। সেটা হচ্ছে যে এই আইনটা প্রেসিডেন্ট ওবামা এগুলা করে গেছিলেন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যখন ফার্স্ট টার্মে ক্ষমতা আসেন তখন উনি এটাকে ডিরেগুলারাইজ করে ফেলছেন। অর্থাৎ সেটা কি, সেটা হচ্ছে আমেরিকাতে মানে আপনার ওবামা বলছে যে কোন ধরনের অর্থ আনতে গেলে অর্থের লিগাল উৎস থাকতে হবে। আপনি যে জায়গা থেকে আনেন অর্থের লিগাল উৎস আপনাকে প্রমাণ করতে হবে যে হাউ ডিড ইউ আর্ন দিস মানি or gain this property or whatever. প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে এটাকে ডিরেগুলারাইজ করে গেলেন। তখন এই মাফিয়া যারা আছে তারা আমেরিকাতে এসে ইনভেস্টমেন্ট করা শুরু করলো, দাম বাড়লো, বাড়িঘরের অনেক মানে ঘটনা ঘটলো। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প আবার নতুন করে তারা এটাকে আবার রেগুলারাইজ অর্থাৎ নতুন আইন করেছেন যে, এবং আইনটা ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, আমি আমার পেজে এটা শেয়ার করেছি, সেটা হচ্ছে যে আপনাদেরকে দেখাই। ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট তারা আইন আনছেন। সেই আইনটা হলো যে আপনার স্টেট ডিপার্টমেন্ট ক্র্যাকস ডাউন অন ফরেন ফ্রডস্টার্স, অর্থাৎ বিদেশি, এটা অলরেডি স্টেট ডিপার্টমেন্ট শেয়ার করেছে, হোয়াইট হাউস এবং ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট 22 ঘন্টাকে শেয়ার করেছে। আপনারা গেলে সেখানে দেখতে পাবেন যে অর্থাৎ বিদেশে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত দেশে বা বিদেশে আমেরিকার বাইরে যারা মানে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত, লুটপাটের সাথে জড়িত, ধরেন আপনার এসালাম স্টাইলের বা জাভেদ চৌধুরী স্টাইলের যারা আছেন, তাদের মতো ব্যক্তিকে আমেরিকা ধরার জন্য আমেরিকান গভর্নমেন্ট তাদের নতুন করে উদ্যোগ নিয়েছে, যারা আমেরিকার সাথে কোনোভাবে কানেক্টেড। এটা আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি ইস্যু বলে তারা মনে করেন, কেননা এই ফ্রডস্টার, এই দুর্নীতিবাজরা বিভিন্ন ধরনের দুর্নীতিতে যুক্ত থাকেন তারা ইলিগাল ওয়েতে, যে কারণে আমেরিকার আর্থিক খাতে অথবা আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি বা ন্যাশনাল সিকিউরিটির জন্য অনিরাপদ ব্যবস্থা বলে তারা ধরে নেন বা মনে করেন। এজন্য নতুন আইন আনছেন। সেটা কি, এখন থেকে এসালম বা এই জাভেদ চৌধুরীর মতো দুর্নীতিবাজ যারা লুটপাটকারী কোনো না কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি নজরে আসেন এবং তাদের এখানে মানে তাদের আওতাধীন আন্ডার ইউএস জুরিসডিকশন থাকে, তারা মানে দরপাকড়ের শিকার হবেন। এটা আপনি ধরে নিতে পারেন এই ঘটনাটা, এই লটা। আমি খুবই খুশি এবং আই থ্যাংক প্রেসিডেন্ট ট্রাম্পস অ্যাডমিনিস্ট্রেশন বা প্রেসিডেন্ট ট্রাম্প বা ডিপার্টমেন্ট অফ স্টেট যে তারা এই লটা আনছে, কেননা এটা সাধারণ মানুষকে নিরাপত্তার জন্য 100% গ্যারান্টি না দিলেও, যেহেতু এটা এই আইনটা বাংলাদেশে গিয়ে প্রযোজ্য হবে না, মানে বাংলাদেশে গিয়ে অন্তত এই বয়টা তাদের মাথায় থাকবে। অর্থাৎ দুর্নীতিবাজ লুটেরা, লুটপাটকারী বা এসালমের সহযোগী বা শেখ হাসিনার সহযোগী বা যারা আছেন উত্তরসূরি পূর্বসূরি, যারা একবার ভাববেন যে তারা বিপদগ্রস্ত আছেন। এমনিতেই বেনজিরকে ধরার পরে আপনি জানেন তো, আমরা যখন এটা শেয়ার করলাম আওয়ামী লীগের, আমি জানি না এদের সমস্যা কি আসলে, এই একটা
একটা গোষ্ঠী, একটা ধর্ম আওয়ামী লীগ নামে, তারা আসলে কতটা নিম্ন শ্রেণীর। তারা সেখানে গালিগালাজ করে, মানে বেনজির অলরেডি বাসাতে চলে গেছে, আরেকটা টুকাই তাকে মানে আবুধাবিতে না দুবাইতে দেখবেন, সে আইসা বলছে এটা মিথ্যা, সত্য নয়, বেনজির চলে গেছে, বেনজিরকে সশরীরে বা সসম্মানে আবুধাবি গভর্নমেন্ট নাকি ফেরত দিয়েছে নিয়ে এসে। আমি তখন বলছিলাম আবুধাবি মানে ইউএস মানে ইউনাইটেড আরব এমিরেটস গভর্নমেন্ট মানে বেনজিরকে ছাড়বে কেন? শেখ হাসিনার ক্ষমতায় ছিল যখন, সম্পর্ক ছিল, তার মানে জামাইকে ছাড়ে নাই, মানে পুতুলের জামাইকে ছাড়ে নাই, যে এখনো আবুধাবিতে জেলে আছে, রাইট? তাহলে কিভাবে এটা সম্ভব? এগুলো তারা বিশ্বাস করে এবং এগুলো তারা মানে স্প্রেড করে। ওই আর একটা টুকাই এখানে থাকে নিউ ইয়র্কে, কি নাম তার, স্বপ্ন নাকি কি নাম, সেও দেখলাম বলতেছে সাইরা দিচ্ছে। এগুলাই আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং এরাই আপনাদের নেতা নেত্রী হবে। বি কেয়ারফুল, ইউ শুড বি অ্যালার্মড ফর দ্যাট। এবং 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 আপনার সন্তান এই ধরনের মানে মানসিক বিকারগ্রস্তদের মানে নেতৃত্বে যাবে। প্লিজ গাইজ বি কেয়ারফুল। গাছ খেয়ে থাকেন, তারপরে এই কাজ করতে যায় না। এদেরকে কখনো আপনার সন্তানকে শাসন করার, শোষণ করার সুযোগ কখনোই দিবেন না এই ধরনের মানুষকে, বিকজ ইট ইজ এ ক্লিন হার্ট অপারেশন ইজ আন্ডারওয়ে রাইট নাও। ওয়াই আই সে দ্যাট? বারবার বলছিলাম যে এই যে এখন বর্তমানে বিএনপি সরকার, আপনি কি মনে করেন বিএনপি সরকারের সবকিছু খারাপ? এর মধ্যে ভালো ভালো কাজ হচ্ছে। এগুলা যদি কয়েকটা নির্বাচন, দুই একটা নির্বাচন এভাবে যায়, আনলেস বিএনপি গভর্নমেন্ট বা প্রধানমন্ত্রী ড্রাস্টিক রিফর্মস করে গভর্নমেন্টের সরকারের মানে অর্থাৎ ডেমোক্রেটিক সিস্টেম মানে এস্টাবলিশ সাস্টেন করার জন্য, ইফ ই ডাজন্ট ডু দ্যাট, স্টিল দেয়ার উইল বি সাম কাইন্ড অফ গুড স্টাফ আপনার এস্টাবলিশড, বিকজ এটা ধারাবাহিকভাবে এটা হয়, এটা হতেই হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু আওয়ামী লীগ যেটা করেছিল শেখ হাসিনা, তারা টোটাল পরিবর্তনটাকে তারা বদ্ধ করে রেখেছিল, বিকজ তারা মনে করেন যে কোনো পরিবর্তন হবে না। এই জন্যই আমরা পিছিয়ে গেছি 100 বছরের মতো, মানে আপনার অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এবং গুড গভর্নেন্সের দিক দিয়া। এটা হচ্ছে সবচেয়ে মানে 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 তিক্ত মানে বাস্তবতা। সো এখন যেটা হবে, ধরেন আমি আপনাকে বলি, তো এই কাজটাই এখন চলছে এখানে। এই 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 যে দুর্নীতিবাজ এবং লুটপাটকারীরা আছে, এই লুটপাটকারীরা মানে কি পরিমাণ লুটপাট করেছে, আপনি যদি কোনো মানুষ বুঝতে পারে একবার, সে যদি এটা রিয়েলাইজ করতে পারে, মানে তার আল্লাহ তার ওই মেধাটা, জ্ঞানটাকে প্রসারিত করে থাকেন, সে 24 আওয়ার খালি কান্নার উপর থাকবে 1 সপ্তাহ। কি করেছে এরা তারা তার দেশের ভিতরে লুটপাটকারীরা এই আওয়ামী লীগ সরকারের সময় তারা? আচ্ছা, সো এই যে ধরেন বেনজিরকে তারা নিয়ে আসবে, এখন বেনজিরকে আনার মানে প্রক্রিয়া এই মুহূর্তে চলছে, বাধা হয়ে বিভিন্নভাবে বাধা দিচ্ছে ভারত। কেননা আমি আবার বলি যে আমাদের সব জায়গাতেই, আপনি যেখানে, আমি বলছিলাম না সেদিন যে আপনি যদি গ্রামের দুটো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখেন, সেখানে গিয়ে চিন্তা করবেন যে ভারতীয় কোন প্রেতাত্মা বা এজেন্ট এখানে তার আশেপাশে আছে। ওদের রাজনীতি দিয়ে ওদেরকে ঘায়েল করার একটা প্রচেষ্টা আমাদের করা যেতে পারে। পুশিনের বিপরীতে আমাদের একটা পুশ ব্যাকের রাজনীতি শুরু করা দরকার। ওরা যদি সীমান্ত থেকে 100 লোককে বাংলাদেশের অভ্যন্তরে পুশ ইন করতে চায়, তাহলে আমাদের অন্তত 200 লোককে পুশ ব্যাক করাতে পারতে হবে। দেখেন, কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের একজন উপদেষ্টা তিনি বলেছিলেন যে বাংলাদেশে প্রায় 22 লাখ অবৈধ ভারতীয় রয়েছে এবং বিভিন্ন পরিসংখ্যানে, যেমন ডয়েচে ভেলের একটা প্রতিবেদন দেখলাম, সেখানে তারা একটা সমীক্ষার কথা উল্লেখ করেছেন, সেটা 4.5 লাখ। আবার হচ্ছে আপনার আরেকটা প্রতিবেদন যেটা একে আজাদ হামিম গ্রুপের, উনি বলছেন যে প্রায় 1.5 লাখ। তো এইটার আসলে বাস্তব সংখ্যাটা এখন পর্যন্ত আমরা জানি না। তো এই মুহূর্তে আসলে বাংলাদেশে অবৈধ ভারতীয় সংখ্যা কত রয়েছে সেটা আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। 5ই আগস্ট পরবর্তী সময়ে জুলাই গণ অভ্যুত্থানের পরে ভারতের বিপণী বিতনগুলো তার ক্রেতার অভাবে সে ধুকে ধুকে মরছিল। আবার চিকিৎসার যেই তাদের হাবটা, এইটা প্রায় অচল হয়ে পড়েছিল। তো সেই ক্ষেত্রে কি বাংলাদেশ খুব বেশি ক্ষতির সম্মুখীন হয়েছিল? তো আমার কাছে মনে হয় যে এই জিনিসটাকে আবার সামনে নিয়ে আসা যেতে পারে এবং ওদের রাজনীতি দিয়ে ওদেরকে ঘায়েল করার একটা প্রচেষ্টা আমাদের করা যেতে পারে।